মীরার বলা কথাগুলো ঝিনুকের মনে বিশ্বাসঘাতকতার তিক্ত অনুভূতির সাথে একটা তীব্র ভয়কেও এনে হাজির করেছে। যে সম্পর্কটা নিয়ে ও সবে সবে আশাবাদী হতে শুরু করেছিল, সেটা আরও একবার ভেঙে গুড়িয়ে যাওয়ার ভয়, আরও একবার সেই মানুষটাকে হারানোর ভয়। আর এইবার হয়তো নিজের আবেগ অনুভূতিগুলোকেও হারাতে হবে ওকে। সম্পর্কের শেষ পরিণতির কথাগুলো মাথার মধ্যে আসতেই ঝিনুকের চোখগুলো আবার নোনা জলে পরিপূর্ণ হয়ে উঠল। কিন্তু এই মুহূর্তে মানুষটার সামনে ও কিছুতেই কাঁদতে চায় না, দেখাতে চায় না তার প্রতি নিজের দুর্বলতাটুকুকে, জানতে দিতে চায় না তার এরকম একটা সিদ্ধান্ত ওর উপর এতটা প্রভাব ফেলেছে। বুঝতে দিতে চায় না এই মানুষটা ওর জীবনে এতটাই মূল্য রাখে যে তার বিশ্বাসঘাতকতা ওকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিচ্ছে। রক্তাক্ত হচ্ছে ও। এই মুহূর্তে ও জাস্ট নিজেকে একা কোথাও আড়াল করে নিতে চায় সবার থেকে। চোখের সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটাকে একদম সহ্য করতে পারছে না ঝিনুক। বিভ্রান্ত অস্থির দিশেহারার মতো উঠে দাঁড়িয়ে বেডরুম ছেড়ে ও সোজা চলে গেল ক্লোজেটের দিকে। বেবি, অ্যাটলিস্ট লিসেন টু মি। কিন্তু কে শোনে কার কথা? ক্লোজেটে যেতেই ঝিনুকের আবার চোখ পড়ল সে একসাথে সাজিয়ে রাখা ওর আর রুদ্রর ম্যাচ করে জামা কাপড়গুলোর দিকে। প্রতিটি অকেশন পারপাস একদম মানানসইভাবে পাশাপাশি সাজানো জামা কাপড়গুলো যেন ওর ভেতরটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, বিদ্রূপ করছে ওকে। মিথ্যে মিথ্যে, সব মিথ্যে, সবটা মিথ্যে। হৃদয়ের বেদনাটুকু চিৎকার হয়ে বেরিয়ে এলো ঝিনুকের গলা থেকে। জামাগুলোকে একসাথে সাজিয়ে রাখা, ওর প্রতি যত্ন কেয়ার দেখানো, ওর খেয়াল রাখা, সবটা শুধু ছলনা, একটা প্রতারণা ছিল। আর ও এগুলোকে রুদ্রর ওর প্রতি গড়ে ওঠা কোনো দুর্বলতা, অবসেশন ভাবার ভুল করেছিল বোকার মতো। এই অধিকারবোধ, এই কাছে কাছে রাখা, সবটা একটা অভিনয় মাত্র। আচ্ছা, এগুলো কি সব শুধু এই 6টা মাসের তৃপ্তির জন্য? মানুষ এতটা অভিনয় কি করে করতে পারে? হাঁপিয়ে যায় না? প্রচণ্ড কষ্টে যন্ত্রণায় জর্জরিত হয়ে ঝিনুকের মস্তিষ্ক নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারালো। ভেতরের তীব্র ক্রোধ, অসহায়তাটুকুকে ঝেড়ে ফেলতে না পারলে নিঃশ্বাসটাও যে আটকে আসছে গলার কাছটায়। প্রচণ্ড রাগে ওয়ার্ডরোবের সব জামাগুলো টান মেরে মেঝেতে ফেলে দিল ঝিনুক। চাই না, এই মিথ্যেগুলোকে ওর নিজের আশেপাশে একদম দেখতে চায় না। সহ্য করতে পারছে না এই দ্বিচারিতা। পাগলের মতো উদ্ভ্রান্তের মতো তছনছ করতে শুরু করলো ঝিনুক গোটা ক্লোজেটটাকে। মুহূর্তের মধ্যে ওয়ার্ডরোবে সাজিয়ে রাখা জামা কাপড়গুলো ছিঁড়ে ফালা ফালা হয়ে পড়ে রইল মেঝেতে। ব্যাগ, জুতোর এক্সক্লুসিভ কালেকশন, ওর জন্য রাখা এক্সপেন্সিভ জুয়েলারিগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল এদিক ওদিক। দামি দামি পারফিউমের বোতলগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে ঘরময় ছড়িয়ে গেল। তাদের চড়া গন্ধটাও যেন ভীষণ অসহ্য লাগছে আজ ওর। দমটা আটকে আসছে। পাগলের মতো চিৎকার করে উঠল ঝিনুক। কেন কেন রুদ্র, কেন বারবার শুধু আমি? কেন এতটা সস্তা আমার অনুভূতিগুলো, এতটা ফেলনা আমার আবেগগুলো, যে এগুলোকে নিয়ে যখন খুশি, যেমন খুশি, যেভাবে খুশি খেলা যায়? কেন? গলা চিরে বেরিয়ে আসা আর্তনাদ দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হলো সারা ঘর জুড়ে। ক্লোজেটের দরজায় চুপ করে দাঁড়িয়ে মেয়েটার উন্মাদনা অপলক দৃষ্টিতে দেখে চলেছে রুদ্র। ওকে ছেড়ে দূরে চলে যাওয়ার মতো একটা সামান্য চিন্তা মেয়েটাকে যে কতটা বিধ্বস্ত করে তুলছে সেটা ও ভালোই বুঝতে পারছে। ঝিনুকের এই অবস্থা সহ্য করতে পারছে না ও, কিন্তু ও নিজেও চাইছে তার সমস্ত কষ্টটা এভাবেই বেরিয়ে যাক তার ভেতর থেকে। বুকের ভেতর চেপে রাখা অভিমানটার কথা আজ রুদ্র নিজেও জানতে চায়। যেই মেয়েটা দুদিন আগেই ওকে বিয়ে করবে না বলে বাড়ি ছেড়ে পালিয়ে গেছিল, সেই মেয়েটাই 6টা মাস পর ওকে ছেড়ে চলে যেতে হবে শুনে এভাবে অস্থির হয়ে উঠছে। বোকা মেয়ে এটাও বুঝতে পারছে না যে যেই বিয়েটা শুরু থেকে কেবল একটা শাস্তি দেওয়ার নামে করা হয়েছে, সেটা যে মিথ্যে হবে সেটাই স্বাভাবিক। অথচ সেই জানা ব্যাপারটা নিয়ে অহেতুক এই উত্তেজনার কারণটা নিজেকেই জিজ্ঞাসা করছে না ও। কিন্তু রুদ্রর কাছে তো কিছুই অজ্ঞাত নয়। যে প্রতিক্রিয়াটা তার মধ্যে আজ রুদ্র দেখতে পাচ্ছে, সেটা ওর মনের কোনো এক কোণায় একটা প্রশান্তির হাওয়া বইয়ে দিচ্ছে। মেয়েটা যে আজ ওকে হারাতে ভীষণ ভয় পায়, ঠিক সেই 12টা বছর আগের মতো। ওকে হারানোর নামে চারিদিক আজও তছনছ করে দিতে পারে মুহূর্তে, সেই ছোটবেলার মতো।
ওকে ঘিরে মেয়েটার মনের মধ্যে জমা অনুভূতিগুলো মরে যায়নি তাহলে, সেগুলো আজও জীবিত, শুধু সে নিজে ওগুলোকে বুঝতে চাইছে না আর এইভাবে ছটফট করছে। রুদ্র দরজায় হেলান দিয়ে ভাবলেহীনভাবে চুপচাপ দাঁড়িয়ে ওর সাধের ক্লোজেটটাকে তছনছ হতে দেখছে চোখের সামনে। এর মধ্যেই জামা কাপড়ের পেছনে থাকা একটা ফটো ফ্রেম হাতে তুলে নিল ঝিনুক। বাকি সব কিছুর মতো সেটাকেও ছুঁড়ে ফেলে দিতেই যাবে, ঠিক তখনই রুদ্র দ্রুত এগিয়ে এসে পেছন থেকে দু হাতের মধ্যে জাপটে জড়িয়ে ধরল ওকে। ওটা না প্রিন্সেস, প্লিজ ওটা না, ওটা আমায় দাও। ছাড়ো আমায়, একদম ধরবে না আমাকে, লিভ মি। রুদ্রর হাতের শক্ত বাঁধনে আবদ্ধ হয়ে হাত পা ছুটতে লাগলো ঝিনুক, কিন্তু ওই বিশালাকার শরীরের সামনে ওর গায়ের জোর যেন কোনো কাজেই এলো না। কঠিন হাতের দৃঢ় বাঁধন থেকে মুক্ত হওয়া সম্ভব ছিল না ঝিনুকের পক্ষে। ওকে ওইভাবে ছটফট করতে দেখে রুদ্র আরও বেশি করে চেপে ধরল ওকে। রুদ্র গায়ের ওই জোর আর উষ্ণতার আবেশ মেখে ঝিনুকের সমস্ত জেদ, রাগ, অভিমান যেন ভেঙে গুড়িয়ে যেতে শুরু করলো। রুদ্রের বুকের মাঝে ওইভাবে দাঁড়িয়ে এক অদ্ভুত দুর্বলতা পেয়ে বসলো ওকে। চোখ ফেটে জল বেরিয়ে এলো ওর, ভেতরে জমা থাকা অভিমানগুলো ঠেলে বেরিয়ে এলো সাথে সাথে। জাস্ট লিভ মি রুদ্র, আমি তোমার কাছে থাকবই না, আমি থাকতে চাই না তোমার সাথে, ছেড়ে দাও আমাকে। তুমি সব সময় আমাকে এইভাবে আঘাত করো। কি ক্ষতি করেছি আমি তোমার? 12টা বছর আগে চলে যেতে বলেছিলে, মেনে নিয়েছিলাম, চলে গেছিলাম, আমি ফিরেও আসিনি, নিজের মুখটা পর্যন্ত তোমাকে দেখাইনি। আর তাহলে আমার সাথে এত শত্রুতা কিসের তোমার? কেন এই কঠিন শাস্তি, কেন? রুদ্রর আলিঙ্গনবদ্ধ হয়ে চিৎকার করে কেঁদে উঠল ঝিনুক। রুদ্র ঝিনুকের হাত থেকে ফটো ফ্রেমটা সরিয়ে নিয়ে টেবিলের উপর যত্ন করে রেখে দিয়ে ওর মাথায় পরম আদরে হাত বুলিয়ে দিতে লাগলো। শ্, কিছু হয়নি, চুপ, একদম চুপ। রুদ্রর জামা খামচে ধরে ওর বুকে মুখ গুজে ফুপিয়ে উঠল ঝিনুক। আমি তো ভেবেছিলাম তুমি সবার থেকে আলাদা, কিন্তু তুমিও ওদের মতোই রুদ্র। কেন এই প্রতারণা? রুদ্র ঝিনুককে নিজের সাথে জড়িয়ে ধরল আরও শক্ত করে। বিধ্বস্ত পরিশ্রান্ত মেয়েটার পায়ে দাঁড়িয়ে থাকার মতো জোরও আর রইল না। কাঁদতে কাঁদতে শরীরের পুরো ভরটা ছেড়ে দিল ও রুদ্রর উপর। রুদ্র ঝিনুককে ওইভাবেই বুকের মাঝে জড়িয়ে ধরে রেখে বসে পড়ল মেঝের উপর। এইভাবেই কেটে গেছে প্রায় 20টা মিনিট। রুদ্র কোলে গুটিয়ে শুয়ে ওর বুকে মাথা গুজে রেখে ক্রমাগত কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে একদম নিশ্চুপ হয়ে গেছে মেয়েটা। রুদ্র ওর খোলা চুলে হাত বুলিয়ে দিচ্ছে একভাবে। পিনপতন নিস্তব্ধতার মাঝে দুজনের হৃদয়ের বাড়তে কমতে থাকা হৃদস্পন্দন যেন নিজেদের মধ্যে এক অদ্ভুত নির্ভরশীলতা খুঁজে নিতে ব্যস্ত। নীরবতা ভেঙে রুদ্রই প্রথম বলল, এই পৃথিবীতে সবাইকে বিশ্বাস করা যায়, শুধু আমাকে ছাড়া, তাই না? রুদ্রর আওয়াজে হঠাৎ অভিমানের সুর শুনে ঝিনুক যেন কোনো এক ঘোরের মধ্যে থেকে বেরিয়ে এলো হঠাৎ করে। ওর বুক থেকে মাথা তুলে বসে সরাসরি চোখ রাখল রুদ্রর চোখে। বিশ্বাস? বোকার মতো বারবার বিশ্বাস করেছি বলেই তো ঠকেছি আমি। একাকিত্ব, নিঃসঙ্গতা, আত্মবিশ্বাসহীনতায় ভুগেছি দিনের পর দিন। বিশ্বাস করেছি বলেই তো এই প্রতিদানগুলো পেয়েছি। একটা সত্যি কথা বলবে আমায়? এই বিয়েটার কি খুব দরকার ছিল? এতটা প্রতারণা কি খুব জরুরি ছিল? কেন এইভাবে শেষ করে দিলে আমাকে? আর ঠিক কোন দুর্বলতার কথা? শ্, আর একটাও কথা বললে আমি কিন্তু আবার সকালের মতো ওই ঠোঁট দুটোতে। ভালো লাগবে না তো? এদিকে আমার কাছে এসো। ঝিনুক অবাক হয়ে তাকিয়ে দেখতে থাকে ছেলেটাকে। মীরার বলা প্রতিটা কথা ওর কানে প্রতিধ্বনিত হতে থাকে, কিন্তু এই মুহূর্তে ওর সামনে যে মানুষটা বসে আছে তার চোখে মুখের ভাষার সাথে সেই কথাগুলোর কোনো মিল যেন খুঁজে পায় না ও। মন মস্তিষ্ক একটা অদ্ভুত বিভ্রান্তের মধ্যে অস্থির হতে শুরু করছে আবার। আমি আমার কাছে আসতে বলেছি তোমাকে। কি হলো কে জানে? রুদ্রর আওয়াজে মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল ঝিনুক ওর কোলের মধ্যে।
রুদ্র দু হাতে টেনে ওকে জড়িয়ে নিল নিজের বুকের মধ্যে। খোলা চুলে পরম আদরে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি কোনোদিন তোমার সাথে প্রতারণা করিনি প্রিন্সেস। মানছি আমি দোষী। আমি পারিনি তোমায় নিজের কাছে আগলে রাখতে। কথা দিয়ে কথা রাখতে পারিনি আমি সেদিন। আমি বাড়ি ফেরার পর যখন ছুটে এসে ওই ছোট্ট হাতগুলো দিয়ে আমায় জড়িয়ে ধরেছিলে, পারিনি সহ্য করতে তোমার গায়ের সেই তীব্র উষ্ণতাটুকুকে। মেনে নিতে পারিনি তোমার গায়ের সেই কালশিটে হয়ে থাকা অমানবিক অত্যাচারের দাগগুলোকে। যে কোনো মূল্যে ওগুলো থেকে শুধু মুক্তি দিতে চেয়েছিলাম তোমায়, নিজেকেও। যন্ত্রণাগুলো যে নিজের মধ্যে ফিল করতে পারতাম আমি, তাই হয়তো আর দ্বিতীয়বার ভাবিনি আমি তোমাকে নিজের থেকে দূরে পাঠিয়ে দিতে। রুদ্রর কথাগুলো শুনে ঝিনুকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ওর বুক থেকে মুখ তুলে বিস্ফোরিত চোখে তাকালো ঝিনুক ওর দিকে। আর তাই যন্ত্রণা থেকে মুক্তি দিতে আমাকে আরও বেশি যন্ত্রণা দিলে রুদ্র। তুমি জানতে না যে তোমাকে ছাড়া আমি থাকতে পারতাম না। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে বিছানায় যাওয়া পর্যন্ত আমার তোমাকে দরকার ছিল। রাতের অন্ধকার যখন নিজের থাবা বাড়িয়ে আমাকে ধরতে আসতো, তখন আমার তোমাকে দরকার ছিল। পেটে খিদে নিয়েও যখন নিজের হাতে খেতে পারতাম না, তখন আমার তোমাকে দরকার ছিল। যখন খুশি আর মায়েরা বাড়ি চলে যেত, তখন রাতে যতক্ষণ না ঘুমাতে পারতাম, মনে হতো কোনো নিকষ কালো অন্ধহীন অন্ধকারে গহীনে হারিয়ে ফেলেছি নিজেকে। মনে হতো মাটি খুঁড়ে অজস্র কালো কালো গাছের শিকড় বেরিয়ে আসছে কিলবিল করে, আমাকে চেপে ধরছে মাটির সাথে। সব সময় একটা মায়াজাল বুনতো ওরা আমায় ঘিরে। যত ছাড়াতে চাইতাম নিজেকে, তত বেশি করে জড়িয়ে যেতাম সেই জালে। একটা আতঙ্ক, একটা ভয় সব সময় আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখতো। আমি 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 পারিনি বেরিয়ে আসতে সেই ভয় থেকে, কষ্ট থেকে। সাহসী হওয়ার অভিনয় করে গেছি দিনের পর দিন। হেরে গেছি বারবার নিজের কাছে। হেরে গেছি রুদ্র, হেরে গেছি। একটা বুক ফাটা কান্নায় গলাটা বুজে এলো ঝিনুকের। চোখের জল যেন কোনো বাধা মানতে চাইছে না আজ। বুকের ভেতর অভিমানী বিশাল পাহাড়টা নড়ে উঠছে একটু একটু করে। মেয়েটাকে এইভাবে ভেঙে পড়তে দেখে রুদ্রর বুকের ভেতরটাও খান খান হয়ে যাচ্ছে। যদিও মেয়েটার এই কষ্টগুলো অজানা নয় ওর কাছে, কিন্তু চোখের সামনে ওকে এইভাবে কাঁদতে দেখে কিছুতেই সহ্য করতে পারছে না ও। দু হাতে টেনে ওকে নিজের বুকে মিশিয়ে নিল প্রায়। আচ্ছা, আই এম সরি। আমি সত্যিই ভুল করেছি, খুব ভুল। আচমকা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল ঝিনুক রুদ্রর কাছ থেকে। দু হাতে চোখের জল মুছে নিয়ে মুহূর্তের মধ্যে চোখ মুখের অভিব্যক্তি কঠিন করে তুলল ও। সরি বললেই সবটা মাফ হয়ে যায় না রুদ্র। 12টা বছর চলে গেছে আমার থেকে, একটা দুটো দিন নয়। দিনের পর দিন গেছে, রাতের পর রাত। একটা যুগ কাটিয়েছি আমি আমার নীলকে ছেড়ে। চোখের দৃষ্টির সাথে গলাটাও হঠাৎ করেই কেঁপে উঠল ওর। একটা ভারী নিঃশ্বাস দমকা হাওয়ার মতো বেরিয়ে এলো ভেতর থেকে। আজ কত বছর পর ও নিজেও এই নামটা উচ্চারণ করলো মুখ দিয়ে। আমার দিনগুলো ফিরে আসবে না তোমার সরিতে। এতগুলো বছরের না পাওয়াটা ফিরে আসবে না রুদ্র। জীবনের কাছে না পাওয়ার হিসেবটা আমার অনেক বড়। মা, বাবা, ভাই, বোন, রিলেটিভ, বন্ধু, সব দিক থেকেই জীবন মানেই তো পাওয়া নয় রুদ্র। কিন্তু সব কিছুর একটা সামঞ্জস্যতা থাকে। পাওয়া না পাওয়ার একটা হিসেব সব সময় বজায় থাকে। আমার জীবনে যদিও সেটা নেই, তবু কিছু কিছু না পাওয়াটা অনেক 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 বেশি পীড়া দেয় হৃদয়কে, অনেক বেশি কষ্ট হয়। সারা জীবনের জন্য একটা গভীর ক্ষত দিয়ে যায় এই যন্ত্রণাগুলো, যেটা হয়তো চোখে দেখা যায় না, কিন্তু ফিল করতে গেলে বারবার রক্তাক্ত হতে হয় নিজেকে। তোমার এই সরি পারবে
12টা বছরের এই কষ্টগুলো থেকে মুক্তি দিতে আমাকে পারবে বলো? পারবে না। রুদ্রর কাছ থেকে সরে গিয়ে উঠে দাঁড়ালো ঝিনুক। আমি জানি না মীরা দিদির বলা কথাগুলো সত্যি কিনা। আমি এটাও জানি না মীরা দিদিকে তুমি ঠিক কোন দুর্বলতার কথা বলেছিলে। সেই দুর্বলতা আর যেই হোক, আমি তো মোটেই নই রুদ্র। কারণ তুমি যদি আমার প্রতি এতটা দুর্বল হতে, তাহলে আমাকে এইভাবে একা করে দিয়ে নিজে শান্তিতে থাকতে পারতে না। ঠিক আমার মতোই আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হতে। একটা বার অন্তত ফিরে আসতে আমার কাছে। রুদ্র, আমি আক্ষেপ করি সেদিন পাপার সাথে এখানে ফিরে আসার জন্য। আমি তো একা থাকতে শিখে গিয়েছিলাম। তাহলে কেন ফিরে এলে তুমি আমার জীবনে? কেন মিথ্যে স্বপ্নগুলো দেখাচ্ছ আবার? এইভাবে বারবার আমায় ভেঙে পড়তে দেখে খুব মজা লাগে, তাই না তোমার? রুদ্র প্রতিক্রিয়াহীনভাবে তাকিয়ে রইল ঝিনুকের দিকে। তোমার এই নিস্তব্ধতা আমায় ভীষণ বিরক্ত করে রুদ্র, ভীষণ। তোমার কাছে আমি এতটাই মূল্যহীন যে নিজের কষ্টগুলো মুখে ব্যক্ত করার পরেও তুমি বারবার চুপ করে দাঁড়িয়ে শুধু শুনে যাও আর মনে মনে আনন্দিত হও। উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করো না। একটা নির্জীব জড় পদার্থ হয়ে গেছি আমি তোমার কাছে। আমি বরং যাই, ইসীমা হয়তো অপেক্ষা করছে। পেছন ঘুরে দাঁড়িয়ে ঝিনুক দরজার দিকে পা বাড়াতে গেলেই রুদ্র গম্ভীর আওয়াজে বলে উঠল। দাঁড়াও। সব সময়ের মতোই ওই গম্ভীর আওয়াজের তীব্রতা সরাসরি ঝিনুকের বুকে এসে ধাক্কা খেল। সামনের দিকে এগিয়ে যেতে গিয়েও থমকে গেল ঝিনুক, কিন্তু ফিরে তাকালো না ও রুদ্রর দিকে। রুদ্র উঠে এগিয়ে এলো ঝিনুকের কাছে। এদিকে এসো। ঝিনুক ঠায় দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। রুদ্রর ডাকটা অবজ্ঞা করল, হয়তো ইচ্ছা করেই। রুদ্রও হয়তো এটাই দেখতে চাইছিল যে ওর ডাকে মেয়েটার প্রতিক্রিয়া কী হয়। জীবনের সব জটিলতা, সবটুকু খারাপ ও সহ্য করতে পারে, কিন্তু এই মেয়েটার অবজ্ঞা উপেক্ষা একদম সহ্য হয় না ওর। তাই কিছুটা জেদের বশে এক পা এগিয়ে গেল রুদ্র। ও জানতো ও যদি এক পাও আগে এগোয় তাহলে মেঝেতে পড়ে থাকা মোটা কাঁচটা গেঁথে যাবে ওর পায়ের নিচে। আর হলোও তাই। একটা তীক্ষ্ণ ব্যথা পায়ের তলা হয়ে সারা শরীরে বয়ে গেল ওর, কিন্তু তার বিন্দুমাত্র প্রকাশ ছিল না ওর চেহারায়। পায়ের তলায় গেঁথে যাওয়া কাচের উপর দাঁড়িয়েই ও ঝিনুককে তুলে নিল কোলে। মেয়েটাকে নিজে হেঁটে বেরোতে দিলে চারিদিকে ছড়িয়ে পড়ে থাকা অজস্র কাচের টুকরো ফুটে যেতে পারে ওর পায়ে। ঝিনুক হয়তো বুঝতে পারেনি রুদ্র এরকম কিছু একটা করে বসবে। ঘটনার আকস্মিকতায় ও নিজেও প্রচণ্ড অবাক হয়ে হাঁ করে তাকিয়ে রইল রুদ্রর মুখের দিকে। রুদ্রর চোখ দুটো ঝিনুকের চোখের গভীরে স্থির একদম। আজকের পর নিজেকে আমার কাছ থেকে ওইভাবে ছাড়িয়ে নেওয়ার চেষ্টাও করবে না। যখন আমার কাছে ডাকবো তখন ভালো মেয়ের মতো কাছে আসবে। এই বুকটায় মাথা রাখবে। যতক্ষণ আমি চাইবো ততক্ষণ ধরে। মনে থাকবে? অতিরিক্ত শান্ত ঠান্ডা গলায় ধমকির সুরে বলা কথাগুলো শুনে হতভম্ব হয়ে তাকিয়ে রইল ঝিনুক রুদ্রর দিকে। ওকে ওকে বলছে নাকি ধমকাচ্ছে বুঝতে পারছে না ঝিনুক। এবার রুদ্রর গলার আওয়াজ ভারী হয়ে এলো। কি হলো বলো, মনে থাকবে? কেন কেন মনে রাখবো বলো? একটা কারণ দাও আমায়, জাস্ট একটা। কথা দিচ্ছি, যা বলবে তাই শুনবো। রুদ্র ঝিনুকের কথার কোনো উত্তর করল না। আর ও যদি মুখে সবটা বলতেই পারতো তাহলে এত সমস্যা হয়তো কোনোদিন হতোই না। ঝিনুককে ওইভাবেই কোলে নিয়ে ক্লোজেটের বাইরে বেরিয়ে এলো রুদ্র। পায়ের তলায় গেঁথে থাকা কাচের চারিদিক থেকে ফোঁটা ফোঁটা রক্ত বেরিয়ে ভিজিয়ে দিচ্ছে ওর পায়ের ছাপটাকে। ক্লোজেটের বাইরে এসে ও নামিয়ে দিল ঝিনুককে। মুখের উপর ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো সযত্নে সরিয়ে দিয়ে দুহাত ওর নরম গাল দুটোর উপর আলতো করে রেখে কপালে একটা স্নেহের চুম্বন এঁকে দিল রুদ্র। জরুরি নয় সব প্রশ্নের উত্তর তোমাকে শব্দের মাধ্যমেই দিতে হবে। আগে ছোট ছিলে, তাই ধরে ধরে সবটা বুঝিয়েছি। এখন যথেষ্ট বড় হয়েছো, নিজেও এবার বোঝার চেষ্টা করো। বুঝবো? আচ্ছা, আমার কষ্টটা কম করার জন্য আমাকে দূরে পাঠিয়ে দেওয়াটাই কি খুব দরকার ছিল?
আমাকে নিজের কাছে রেখেও তুমি এইসব আমাকে বাঁচাতে পারতে। এইটুকু সামর্থ্য তোমার ছিল রুদ্র। সেদিন আমাকে একা করে দিয়ে আজ কেন ভাবছো যে আমি তোমাকে বুঝবো? এখন আমি একা থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি, আর ভয় পাই না। আর কোনো নির্ভরশীলতা প্রয়োজন নেই আমার, না আজ না কাল। কারণ ওই জিনিসটা হারিয়ে গেলে বড্ড অসহায় লাগে নিজেকে। ঝিনুকের একদম কাছে দাঁড়িয়ে ওর খোলা চুলগুলো কাঁধ থেকে পেছন দিকে সরিয়ে দিতে দিতে রুদ্র উত্তর দিল। একটা কথা কান খুলে শুনে নাও প্রিন্সেস, এই পৃথিবীতে এমন কোনো লৌকিক বা অলৌকিক শক্তি আজ পর্যন্ত জন্মায়নি যা তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে। তাই ওই চেষ্টা ছেড়ে দাও। যতদিন আমি বেঁচে আছি ততদিন তোমাকে আমার কাছেই থাকতে হবে। যখন আমি চাইব, যেভাবে আমি চাইব, তখন সেভাবেই আমার কাছে আসতে হবে তোমায়। মীরা কি বলল না বলল ভুলে যাও। এখন আমি যেটা বলছি সেটা মাথায় ঢুকিয়ে নাও। স্বয়ং মৃত্যুও তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। নাও, এবার যাও। মম অপেক্ষা করছে। ড্রাইভারকে আমি বলে দিয়েছি সিকিউরিটির সাথে যাবে। আমার একটু কাজ আছে, নাহলে আমি চলে যেতাম সাথে। ঝিনুক জানতো ওর ইচ্ছা অনিচ্ছার কোনো দাম এই মানুষটা দেবে না। ওর একা থাকতে চাওয়ার কথা শুনে যে এইরকমই একটা ডোমিনেটিং উত্তর পাবে সেটা ওর কাছে প্রত্যাশিত ছিল। ছেলেটা যা চাইবে সেটাই হবে, এটাই তো হয়ে এসেছে বরাবর। মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যেতেই যাবে, তখনই ক্লোজেট থেকে বেরিয়ে আসা রক্তাক্ত পায়ের ছাপে চোখ পড়ল ওর। পায়ের ছাপ অনুসরণ করতেই ওর চোখ গিয়ে পড়ল সরাসরি ঘরের ভেতরে টেবিলের উপর রাখা ফটো ফ্রেমটার উপর, যেটা একটু আগেই ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিল ও। ফ্রেমে বন্দি হয়ে আছে ওরই ছোটবেলার একটা মিষ্টি ছবি। একটা প্রজাপতির পেছনে দৌড়াতে দৌড়াতে মাটির উপর পা পিছলে পড়ে গেছিল ও সেদিন। নিজের অবস্থা দেখে নিজেই খিলখিল করে হেসে উঠেছিল সেই সময়। এই মুহূর্তেরই একটা ছবি অতি যত্নে ক্যামেরায় ধরে বন্দি করা হয়েছে ফ্রেমটায়। অজান্তে চোখের কোল বেয়ে নোনা জলের ধারা গড়িয়ে এলো। মেঝেতে পড়ে থাকা কাচের টুকরোগুলো ওকে না ছুঁয়েও আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত করে দিল ভেতর থেকে। অশ্রুপূর্ণ চোখে সরাসরি চোখ রাখল ঝিনুক রুদ্রর চোখে। ওই কাচের টুকরোগুলোতে যাতে ওর পা না পড়ে তাই নিজেকে রক্তাক্ত করে নিল ছেলেটা। ছোটবেলার ওই ছবিটা অত যত্নে নিজের কাছে রাখার মানে কি? এতক্ষণ করা প্রশ্নগুলো আবারও ভিত্তিহীন মনে হতে লাগলো ঝিনুকের। কোনটা সত্যি কোনটা মিথ্যে একটা আজব দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছে ওর মন মস্তিষ্ক বারবার। মন চাইছে সম্পর্কটাকে নিয়ে একটু পজিটিভলি চেষ্টা করতে, কিন্তু মস্তিষ্ক যে যুক্তি দিয়ে বিচার করতে চাইছে। আচ্ছা, মানুষটার মনে ওকে ঘিরে কি সত্যিই কোনো অনুভূতি রয়েছে? আর থাকলেও কেন বলছে না? কেন এইভাবে টর্চার করছে ওকে? এই প্রশ্নটা ঝিনুককে ভেতর থেকে ভীষণভাবে বিচলিত করতে শুরু করলো। কেন করছো এগুলো রুদ্র? কেন বলো আমায়, কেন? আমি বুঝতে পারছি না তোমাকে। কি চাইছো তুমি? কি? বুঝতে হবে না, শুধু আমার সাথে আমার কাছে থেকো, তাহলেই হবে। আর কিছু তো চাইছি না তোমার থেকে। কেন? কেন মিস্টার রুদ্রনীল সিং শেখাওয়াত? আমি কেন? আপনার ধন, ঐশ্বর্য, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, পদমর্যাদা কোনো কিছুই তো কম নেই। একটার থেকে একটা ভালো মেয়ে পেয়ে যাবেন আপনি নিজের জন্য। তাহলে এই বেয়াদব, অভদ্র, ছোট লোক, আদব কায়দা না জানা মেয়েটাকে নিজের কাছে আটকে রাখতে কেন চাইছেন আপনি? উত্তরটা সহ্য করতে পারবে না তুমি। যাও, দেরি হয়ে যাবে এবার। ঝিনুক কপালের মাঝে গভীর ভাঁজ নিয়ে বিরক্তির সাথে তাকালো একবার রুদ্রর দিকে, তারপর সোজা এগিয়ে গেল বেডের পাশে রাখা টেবিলটার দিকে। একটা সময় এই ঘরের কোনায় কোনায় কোথায় কি রাখা আছে সবটাই নখদর্পণে ছিল ঝিনুকের, কিন্তু সেই ঘর কি আর আগের মতো আছে? কি একটা ভেবে নিয়ে টেবিলের ড্রয়ারটা খুলে ফেললো ঝিনুক। ফার্স্ট এড বক্সটা অন্তত একই জায়গায় আছে। ঝিনুককে দেখে রুদ্র ঠোঁটের কোনায় একটা মৃদু হাসি খেলে গেল। মনে মনেই বিড়বিড় করে উঠল ও। অফকোর্স, ও জানে ফার্স্ট এইড বক্সটা কোথায় আছে। ও জানবে না তো আর কে জানবে? মেয়েটা আজও একই রকম রয়ে গেছে। ওর ঘরে যখন তখন প্রবেশ, যখন তখন যে কোনো জিনিসে হাত দেওয়া, নিজের মতো করে সেগুলোকে ব্যবহার করা। অথচ
একবারও জিজ্ঞেস করার কোনো রকম প্রয়োজন বোধ না করা। এই ঘরে কোথায় কোনটা থাকতো সেটা হয়তো ওর থেকেও ভালো জানতো সেই ছোট্ট ঝিনুক। ঘরের ভেতর কিছু খুঁজে না পেলেই তার নাম নিয়ে সারা বাড়ি মাথায় করতো রুদ্র। রুদ্রকে ওর জিনিস খুঁজে দিতে কোনোদিন বিরক্তি প্রকাশ করেনি সে। একটা অদ্ভুত অধিকারবোধ ছিল মেয়েটার ওর এই ঘরটার উপর। ঝিনুক চলে যাওয়ার পর কম নাকানি চুবানি খেতে হয়েছে নাকি রুদ্রকে? কোথায় কি রাখা রয়েছে কিছুতেই খুঁজে পেত না ও। রাগে জেদে কম লণ্ডভণ্ড করেনি ও ঘরটাকে, কিন্তু তারপর ধীরে ধীরে সবটা অভ্যাস হয়ে গেছিল ওর। নিজের জিনিস নিজের জায়গায় গুছিয়ে রাখতে শিখেছিল ও। ঠোঁটের কোণে মৃদু হাসি রেখে মুগ্ধ নয়নে একভাবে তাকিয়ে দেখছিল রুদ্র ঝিনুককে। ফার্স্ট এড বক্সটা টেবিলের উপর রেখে রুদ্রর হাতটা ধরে ওকে টেনে নিয়ে গিয়ে বসিয়ে দিল বেডের উপর। নিজে বসলো রুদ্রর পাশে। পাটা তোলো উপরে, আর জামাটা মানে ওটাও খুলতে হবে। সকালে কাঁধের কাছটা থেকে রক্ত বের হচ্ছিল, ওটাও আমি দেখব। আর ইউ শিওর? ঝিনুক ভ্রু কুঁচকে তাকালো রুদ্রর দিকে। না হলে ওটা পরিষ্কার করব কি করে? ম্যাজিক মনে হয়। রুদ্র চুপচাপ এক টানে গায়ের জামাটা খুলে ফেলল। সাথে সাথে মুখে হাত চাপা দিয়ে আটকে উঠল ঝিনুক। হাতের আর কাঁধের সংযোগস্থলে মাংসপেশিটায় ধারালো কোনো কিছুর আঘাতে গভীর একটা ক্ষতের সৃষ্টি হয়েছে, আর সেটা থেকেই চুইয়ে রক্ত বেরিয়ে আসছিল সকালে। এখন রক্ত না বেরোলেও জায়গাটা বিভৎস হয়ে আছে কেমন যেন। এটা কি করে হলো? রুদ্র আবারও চুপ করে তাকিয়ে থাকে ঝিনুকের দিকে। সকালেও এই একই প্রশ্ন করেছিল ঝিনুক, কিন্তু কোনো উত্তর পায়নি। এখন আবার একই প্রশ্ন করার পরেও কোনো রকম উত্তর পাচ্ছে না দেখে এবার ঝিনুকের মাথাটা গরম হতে শুরু করলো। বেশ বিরক্তি সহকারে জোর গলায় ঝিনুক বলল, সকাল থেকে একটাই প্রশ্ন বারবার জিজ্ঞাসা করে যাচ্ছি, কানে কি ঠুকছে না নাকি উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছো না? মেয়েটার কাছে এইভাবে একটা ধমক খেয়ে যাবে এটা হয়তো রুদ্র আশা করতে পারেনি। তবে ব্যাপারটা বেশ উপভোগ্য ওর কাছে। ঝিনুককে কিছুটা বিব্রত করার উদ্দেশ্যেই ও বলল, তুমি কিন্তু এবার বউ হওয়ার অধিকার ফলাচ্ছ আমার উপর। ঝিনুক হতবাক হয়ে তাকালো রুদ্রর দিকে। হোয়াট আর ইউ ম্যাড রুদ্র? তোমার হাতটা থেকে অনেক বেশি রক্ত ঝরছিল সকালে, দেখতে পাচ্ছ কতটা গভীর হয়ে কেটেছে। সেলাই দিতে পারলে খুব ভালো হতো, কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে। এটার কিছু একটা না করলে ইনফেকশন হয়ে যেতে পারে, আর ট্রিটমেন্ট করার জন্য কি করে হলো সেটা জানাটা প্রয়োজন। তাই আমি শুধু সেটার কারণ জিজ্ঞাসা করছি। আচ্ছা, তুমি তোমার পেশেন্টদের এইভাবে এই টোনের সমস্যার কথা জিজ্ঞাসা করো বোধহয়। ইউ আর ইনসেইন রুদ্র। পায়ের তলা থেকে কাঁচটা একটানে বার করে নিয়ে এলো ঝিনুক। এত বড় কাঁচটা ফুটে গেল আর ছেলেটা অনায়াসে ওই অবস্থাতেই ওকে কোলে তুলে নিল। অবাক হয়ে তাকিয়ে থাকে ঝিনুক রুদ্রর ভাবলেসহীন মুখটার দিকে। ওর এই প্রতিক্রিয়া শূন্যতা ভীষণ আশ্চর্য করে ঝিনুককে। ও কি মানুষ নাকি অন্য কিছু? ব্যথা বেদনা কিছুই কি নেই শরীরে? একটা তুলোতে বেশ খানিকটা অ্যান্টিসেপটিক ঢেলে নিয়ে ঝিনুক ওটাকে চেপে ধরলো ওই কাটা জায়গাটার উপর। ভেবেছিল কাটা জায়গায় অন্তত অ্যান্টিসেপটিক লাগাতে জ্বালায় চিৎকার করে উঠবে রুদ্র, কিন্তু ওকে অবাক করে দিয়ে রুদ্র এইবারও প্রতিক্রিয়াহীনভাবে বসে রইল চুপ করে। তোমার কি কিছুই অনুভব হয় না? না নিজের শরীরের ব্যথা আর না অন্য কারোর মনের? তোমার কি মনে হয়? ঝিনুক চুপ করে থেকে তাকিয়ে রইল রুদ্রর চোখের দিকে। ওই চোখ দুটো সবসময় ওর কাছে একটা গোলক ধাঁধা মনে হয় যেন। ওই চোখের ভাষা কোনোদিন স্পষ্ট করে বুঝতে পারে না ঝিনুক। মাঝে মাঝে মনে হয় যেন এক অপার অন্তহীন আবেগে পরিপূর্ণ ওগুলো। আবার কখনো কখনো মনে হয় ব্রহ্মাণ্ডের সবটুকু হিংস্রতা অনুভূতিহীনতা যেন ওই দুটো চোখেই বিরাজমান। ছেলেটা যে কি চায় সেটা তো শুধু ওই জানে আর ওর উপরওয়ালাই জানেন। চোখ নামিয়ে নিজের কাজে মন দিল ঝিনুক। পায়ের জায়গাটা আমি ড্রেসিং করে দিয়েছি, কাজটা বেরিয়ে গেছে, তবে একটু ব্যথা। ওহ, আমিও কাকে বলছি। এনিওয়ে, আমি কি জানতে পারি কোথায় যাবে এখন? রুদ্র মৃদু হেসে তাকালো ঝিনুকের দিকে। ঝিনুক বুঝলো ছেলেটা আবার উল্টো পাল্টা কথা বলে ওকে উপহাস করার চেষ্টা করছে। উফ, ফর গড সেক রুদ্র, ওষুধ লাগবে বলে জিজ্ঞাসা করছি। তাহলে জানতে হবে না,
বউ হিসাবে জিজ্ঞাসা করলে অবশ্যই বলে যাব। মাথাটা আমার গরম না করালে তোমার শান্তি লাগে না, তাই না? না, লাগে না। রাগে ওই টমেটোর মতো লাল নাকটা বেশ ভালো লাগে আমার। আমার জানতে চাওয়াটাই ভুল হয়েছে। যেখানে যাও ধুলো ময়লা লাগাবে না, ব্যান্ডেজ করব না, হাওয়া লাগলে তাড়াতাড়ি ঠিক হবে। আর যদি বাইরে না গিয়ে ঘরে থাকা যায় তাহলে সেটাই ভালো হবে। এদিকে সরে এসো, কাত্তার দেখতে দাও এবার। রুদ্র এগিয়ে এলো ঝিনুকের একদম কাছটায়। বিবস্ত্র শরীরটা থেকে কোলনের গন্ধটা যেন আরও তীব্রভাবে বেরোচ্ছে। রুদ্রর উষ্ণ ভারী নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে ওর চোখ, নাক, গালগুলোকে। মানুষটা স্থির দৃষ্টি যে ওর উপরে আবদ্ধ সেটা বোঝার জন্য মুখ তুলে তাকানোর প্রয়োজন পড়ে না। মানুষটার গায়ের পুরুষালী গন্ধের সাথে মিশে থাকা কোলনের গন্ধে একটা অদ্ভুত শিরশির করা অনুভূতি শুরু হলো ঝিনুকের সারা শরীর জুড়ে। চোখের সামনে উন্মুক্ত শরীরের কঠিন পেশি আর নিখুঁত ভাঁজগুলো ভীষণভাবে টানছে ওকে তার দিকে। গলার কাছটা শুকিয়ে এলো ঝিনুকের। এরকম অদ্ভুত পরিস্থিতির সাথে ও ভীষণ অপরিচিত। ও যে কোনো পুরুষ মানুষকে এর আগে বিবস্ত্র অবস্থায় দেখেনি তা নয়। কলেজ ব্যাচমেট থেকে শুরু করে সিনিয়র পর্যন্ত অনেককেই ও কলেজ স্পোর্টস ডের দিন বিভিন্ন অ্যাক্টিভিটিতে বিবস্ত্র হয়ে পার্টিসিপেট করতে দেখেছে, কিন্তু এই ধরনের অনুভূতি ওর এর আগে কোনো দিন কাউকে দেখে হয়নি। যদিও অন্তত এবার এটা নিয়ে ও মোটেই বিভ্রান্ত নয়। সময়ের সাথে সাথে শরীর যখন যৌবনের প্রথম ছোঁয়া পাচ্ছিল, তখন স্বাভাবিকভাবে ভেতরের অদ্ভুত ইচ্ছে, অস্থিরতা, কামনা, বাসনাগুলো জাগতে শুরু করেছিল। সত্তায় সদ্য আগমন ঘটা সেই অনুভূতিগুলো তখন কোনো চঞ্চল চপল শিশুর মতোই উত্তাল, অস্থির, অশান্ত, দুরন্ত। নিয়ন্ত্রণে আনা ভীষণ কঠিন ছিল। এটা সম্ভবত সব সুস্থ মানুষের জীবনেই স্বাভাবিক একটা অধ্যায়। ওর ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। সেদিন না চাইতেও অনুভূতিগুলো নিজেরাই নিজেদের পথ রুদ্রর অভিমুখে ঘুরিয়ে নিয়েছিল। নেবে নাই বা কেন? অভিমানের নামে ওর সমগ্র সত্তা জুড়ে যে শুধু ওই মানুষটারই বাস ছিল, অন্য কারোর সেই জায়গায় প্রবেশই ঘটেনি কোনো দিন। আজও মনে পড়ে ঝিনুকের সেই রাতের কথা। একটা অদ্ভুত অস্থিরতায় সারা শরীরের পেশি যেন হঠাৎ করে খিচে সংকুচিত হচ্ছিল ওর। সেই রাতটা রুদ্রকে একবার নিজের সাথে জড়িয়ে ধরে ওর বুকটায় মাথা রাখার ইচ্ছেটা এতটাই প্রবল হয়ে উঠেছিল যে ও নিজেও চমকে উঠেছিল নিজের ভাবনায়। সেদিন থেকে ও বুঝতে পেরেছিল জীবনের সব থেকে মূল্যবান অনুভূতিগুলো শুধু এই মানুষটাকে ঘিরেই গড়ে উঠেছে ওর ভেতরে। প্রথমবার নিজের অনুভূতির প্রতি ভয়ভীতি হয়েছিল ও। এই আবেগ, এই স্বপ্নগুলো যে ওকে নিয়ে ডুববে সেটার ব্যাপারে ও খুব ভালো করেই অবগত ছিল। যে অবাস্তব স্বপ্ন মন দেখছিল সেটা পূরণ হওয়া তো জাস্ট অসম্ভব ছিল। বামন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো একটা ব্যাপার ছিল যেন। কারণ মানুষটা বরাবরই ওর ধরাছোঁয়ার বাইরে ছিল। ধীরে ধীরে নিজের অনুভূতিগুলোর অভিমুখ পরিবর্তনের অনেক চেষ্টা করেছে ও। কলেজ জীবনে যে কোনোদিন কোনো প্রপোজাল পায়নি সেটা তো নয়, তবে চেষ্টা করেও অন্য কারোর সাথে এক পাও এগোতে পারেনি ও। অবশেষে সব চেষ্টা ছেড়ে দিয়ে বাস্তবের সাথে আপোষ করার সিদ্ধান্ত নিয়েছিল ও। সেদিন ও ভাবতেও পারেনি পরিস্থিতি কোনোদিন ওকে সেই মানুষটারই জীবনে এইভাবে এনে দাঁড় করিয়ে দেবে। এখন চোখের সামনে সেই মানুষটার এরকম উপস্থিতিতে ক্রমে বাড়তে থাকা হৃদস্পন্দনটাকে কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছে না ঝিনুক। আর সেটার জন্য নিঃশ্বাস প্রশ্বাসের অস্থিরতা, সামনে বসে থাকা মানুষটা যে ভালোভাবে লক্ষ্য করতে পারছে সেটাও ও জানে। মুখ তুলে রুদ্রর দিকে তাকানোর আত্মবিশ্বাসটা যেন তলানিতে গিয়ে ঠেকল ওর। মাথাটা যতটা সম্ভব নিচু করে রেখেই রুদ্রর কাঁধের ক্ষতস্থানটা দেখার চেষ্টা করল ঝিনুক। এটা এভাবে হবে না। এটা ড্রেসিং করাতে আমার জন্য একটা ওষুধ লাগবে। আমার ব্যাগটা চাই, আর ওটা আমার ঘরে আছে, আমি নিয়ে আসছি। ঝিনুক উঠে দাঁড়াতে গেলে রুদ্র ওর হাতটা টেনে ধরল। স্টে হেয়ার। পাশের ছোট্ট টেবিলটার উপরে রাখা ইন্টারকমটা তুলে নিয়ে একটা সুইচ টিপল রুদ্র। রবি, নিচে কটেজ থেকে ম্যাডামের ব্যাগগুলো নিয়ে আসবে কাইন্ডলি। আর কাল সকালের মধ্যে ওখানে ম্যাডামের বাকি যা যা প্রয়োজনীয় জিনিস আছে সবটাই এই ঘরে শিফট করাবে। শেষের কথাগুলো বলার সময় রুদ্র চোখ দুটো স্থির রইল ঝিনুকের চোখের দিকে। একটা অদ্ভুত আদেশের আঁচ পেল ঝিনুক ওই দৃষ্টিতে। কান থেকে রিসিভার নামিয়ে রুদ্র বলল,
আজ বলেছ, আজকের পর যেন আর ওই কটেজটাকে নিজের ঘর বলতে না শুনি। জানি পরিস্থিতি অনেক জটিল, ব্যাপারগুলো যেভাবে হচ্ছে সেভাবে হওয়াটা উচিত ছিল না, কিন্তু এখন এটাই সত্যি। তুমি আমার স্ত্রী ঝিনুক, সেটা তুমি মানো আর না মানো, আর তাই আমার সবটা এখন তোমার। এই ঘরটাই তোমার ঘর। টাকা পয়সা ক্ষমতা প্রতিপত্তি প্রভাব খ্যাতির জোরে কি সবটাকে সত্যিই জেতা যায় রুদ্র? জোর করে আমাকে এখানে আটকে রাখলে, জোর করে বিয়েও করে নিলে, এখন জোর করে এটাকে নিজের ঘর বানাতেও বলছো। কাজ জোর করে বিশ্বাসটাও জোরে লাগানো যেত, তাই না? আচ্ছা, আমার উপর এই অহেতুক জোর কেন? কি পাবে এগুলো করে? রুদ্র চোখে চোখ রেখে করা প্রশ্নের এইবারও কোনো সদুত্তর পেল না ঝিনুক। হতাশায় ভরা একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর ভেতর থেকে। হয়তো ওর মন এই সব প্রশ্নের উত্তর অনুমান করতে পারে, তবুও বেহায়া কান তার মুখ থেকে শুনতে চায় কিছু। অফকোর্স, তুমি আমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নও। স্ত্রীর পরিচয় দিলেও আমি জানি আমি তোমার কাছে কেবলমাত্র একটা বিশ্বাসঘাতকে মেয়ে ছাড়া আর কিচ্ছু নই। বন্দি আমি তোমার, আর এটাই এখন আমার একমাত্র পরিচয়। হয়তো কথাটা শেষ করে ঝিনুক উঠে দাঁড়াতে গেলে রুদ্র উঠে দাঁড়িয়ে ওকে শক্ত হাতে পেছন দিক থেকে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে। আবার বলছি, সব প্রশ্নের উত্তর ভাষায় প্রকাশ করাটা জরুরি নয় প্রিন্সেস। কিছু না বলা কথাগুলোকে ফিল করতে হয়, তাতে অনুভূতিগুলোর মর্যাদা বাড়ে। একটু ঠান্ডা মাথায় ভাবলে দেখবে তোমার প্রশ্নগুলোই কিন্তু তোমার উত্তর। আমাকে বোঝাটা কিন্তু এতটাও কঠিন নয়। রুদ্রর আবেগঘন কথাগুলো একটা অদ্ভুত আবেশে জড়িয়ে নিল ঝিনুককে। এবার আর ও নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো না ওই শক্ত হাতের বাঁধন থেকে। মানুষটার মনের ভেতর ওকে ঘিরে যে কিছু একটা চলছে, সেটা ওকে কাছে পেয়ে তার ক্রমবর্ধমান হৃদস্পন্দনটা স্পষ্ট ব্যাখ্যা করছে ওর কাছে। পিঠের সাথে মিশে থাকা তার বুকটার ভেতর সেই স্পন্দনের তীব্রতা ঝিনুক বাইরে থেকেই ফিল করতে পারছে। তাহলে কি সত্যি সত্যি মানুষটা ওর প্রতি অনুভূতি করছে মনে মনে? জীবনের সব না পাওয়াগুলো কি তবে এইভাবেই পূরণ হবে একদিন? আর কিছু ভাবতে চায় না ও। রুদ্র আলিঙ্গনে দাঁড়িয়ে শুধু অনুভব করতে চায় ওর না বলতে পারা কথাগুলোকে। কেটে গেছে বেশ কিছুটা সময়। এর মধ্যে রুবি এসে ঝিনুকের ব্যাগটা দিয়ে গেছে ওকে। ঝিনুক রুদ্রর হাতে ড্রেসিং করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে দিয়েছে ভালোভাবে। আর রুদ্র তখন থেকে একভাবে তাকিয়ে ওকে দেখে চলেছে চুপ করে। হয়ে গেছে, খেয়াল রাখবে, চাপ না লাগে। আমি এবার যাই। ঝিনুক উঠে দাঁড়ালেই রুদ্র ওর হাতটা টেনে ধরল পেছন থেকে। ঝিনুক ঘুরে দাঁড়ালো ওর দিকে। বুকের উপর থেকে সামান্য সরে যাওয়া শাড়ির আঁচলটা টেনে ঠিক করে দিতে দিতে রুদ্র বলল, সাবধানে যাবে, আর এগুলোর দিকে একটু নজর রাখবে। জানি শাড়ি পরার অভ্যাস নেই, তবুও পরলে একটা জিন্স আর টি পরলেই তো পারতে, কমফোর্টেবল থাকতে। যাই হোক, সন্ধ্যাবেলার জন্য তোমায় রেডি করতে কিছু এক্সপার্টরা আসবে, মাকে বলা আছে। তোমাকেও বলছি, তাড়াতাড়ি ফিরবে, দেরি করবে না। সাবধানে যাও। ঝিনুক অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল রুদ্রর দিকে। কিছু না পাওয়াগুলো যেন অদ্ভুতভাবেই পূরণ হচ্ছে আজকাল। একটা অদ্ভুত ভালো লাগার আবেশ ধীরে ধীরে জড়িয়ে নিচ্ছে ওকে নিজের সাথে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকবেন।